নমস্কার। ওঙ্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রাত ৮টায় আমরা একটু আলোচনা করব যে সম্প্রতি দুদিন আগে ঘটে যাওয়া আইপ্যাক অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা, তারপর মুখ্যমন্ত্রীর যাওয়া এবং তারপর মুখ্যমন্ত্রী যেভাবে পুরো রাজনীতিটাকে নিয়ে গেলেন এবং তিনি পরের দিন অর্থাৎ গত আহ শুক্রবার তিনি কলকাতার রাজপথে হাঁটলেন। এই যে পুরো বিষয়টা নিয়ে যে রাজনীতি, বঙ্গ রাজনীতি আহ একটা আলোচনা সমালোচনা নানান রকম হচ্ছে। তো প্রশ্ন হলো যে কি হতে চলেছে আগামী দিনের রাজনীতি। তার আগে আজকে আপনারা হয়তো সকলেই জানেন যে রাজ্য সরকার আইপ্যাক কাণ্ডে ক্যাভিয়েট করেছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ ক্যাভিয়েট করলে যদি সুপ্রিম কোর্টে মামলা করা হয় তাহলে রাজ্যের বক্তব্য শুনতে হবে। আহ আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে যে মামলা ইডি করেছিল 14ই জানুয়ারি, তার শুনানি গতকাল 9 জানুয়ারি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এত মানুষের ভিড় ছিল যে শুনানি করা সম্ভব হয়নি। সম্প্রতি আজকে আমরা দেখলাম যে একটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তৃণমূলের ল সেল যারা রয়েছেন তারা তাদের তরফে ওই হাইকোর্টের যেখানে আহ, আহ, যে মামলাটা শুনানি ছিল সেই রুমে, সেই ঘরে যাওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ পরিকল্পিতভাবে যাতে শুনানি না হয় সেটাই চেষ্টা করা হয়েছে, এটাই অভিযোগ। তাই ইডি এটা নিয়ে সুপ্রিম কোর্টে কি মুভ করবে? কারণ রাজ্য সরকার যখন ক্যাভিয়েট করে রাখলো, আজকে এই বিষয়টা নিয়ে বঙ্গ রাজনীতির এসআইআর আবহে বঙ্গ রাজনীতির কোন পথে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হওয়ার ফলে তৃণমূলের কিন্তু একটু যে কি বলবো, একটা ভয় ভীতি কাজ করছিল। কোথাও গিয়ে কি এই বঙ্গ রাজনীতি আবার ফিরে পাওয়া জমি পুনরুদ্ধার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত ওঙ্কার বাংলায়। যেটা কি মনে হচ্ছে, মানে আমার আগে প্রথম প্রশ্ন যে এই যে দুদিন ধরে যেটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন, তিনি নিজেও বলছেন যে তিনি সবসময় সংবিধান আইন সবকিছুর ঊর্ধ্বে, তিনি জনতার পালসটা বোঝেন। আর জনতার পালসটা বোঝেন বলে তিনি কিন্তু সোজাসুজি চলে গেলেন একদম এতে প্রতীক জৈনের বাড়িতে, সেখান থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং বেশ কিছু নথি নিয়ে চলে এলেন। তখন প্রশ্নটা হলো যে তারপর যে রাজনীতি এবং তারপর তিনি পথে নামলেন, দলকে পথে নামিয়ে দিলেন। কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারানো জমি এই বিষয়টার জন্য ফিরে পাচ্ছেন আবার এসআইআর আবহে? দেখো, তুমি আমার কাছে যেটা করলে সেখানে অনেকগুলো প্রসঙ্গ তার থেকে বেরিয়ে আসে। একদম। একটা হচ্ছে আহ, তুমি যেটা বললে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে যেভাবে পথে নেমেছেন। দ্বিতীয়ত, যেখানে ধরো এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস যে কোণঠাসা পরিস্থিতি তার থেকে বেরিয়ে আসতে পারেছে কিনা। 3 নম্বর হচ্ছে তোমার ইডি কি করবে। এবং চতুর্থ, তুমি যদি বলো এর থেকে আর কি, যদি ইডি তল্লাশি চলে বা ইডির অভিযান চলে সেক্ষেত্রেই বা কি হবে। এবং আরেকটাও আছে বিপ্লব, সেটা হচ্ছে যে প্রধান এখানে যে বিরোধী যারা আছে, বিশেষ করে বিজেপি, হুম। তারাই বা এর থেকে কিভাবে, হুম। তারা কি ফায়দা পাবে বা কি, সেই বিষয়টা। প্রথমত আমরা যদি ইডি তল্লাশিতে আসি বিপ্লব, তাহলে দেখতে পারবো ইডি যেটা দেখিয়েছে, যারা আদালতে পিটিশন জমা দিয়েছে সেখানে তারা বলেছে যে এটা কয়লা কাণ্ডের তদন্তে তারা এসেছিল। এবং তার যে বিবৃতি দিয়েছে সেটাও বলেছে এর সঙ্গে 10 কোটি টাকার একটা হাওলার টাকা ট্রানজাকশন, লেনদেন হয়েছে। যেটা হ্যাঁ। আইপ্যাকের সঙ্গে, হ্যাঁ, হুম। যেটা পাওয়া গেছে, সেই জন্যই তারা তদন্তের কারণে এসেছে। এবং সেই তদন্তে করতে গিয়ে তারা একটা একটা নজিরবিহীন ঘটনার সামনে পড়েছে, যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে তার থেকে হার্ড ডিস্ক কিন্তু ফাইল তুলে নিয়ে হ্যাঁ, আসছে, কিন্তু তদন্তে এখানে বাধা মুখ্যমন্ত্রী দিচ্ছে। বলছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি হ্যাঁ, গেছেন সে তো পরের ধাপ। দেখো, তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূলের এটা, চেয়ারম্যান হিসেবে। মানে তিনি হ্যাঁ ঠিক সেটা মুখ্যমন্ত্রী বলেছেন, হিসেবে কিন্তু যেতে পারেন না, তিনি কি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে যেতে পারেন, এটাই বোঝালেন কি? কোনোটাই পারেন না। দেখো, দুটো দুই জিনিস, এটা আমি আর কি মুখ্যমন্ত্রী যারা আইনজীবী আদালতে দেয়
অভিষেক মনু সিংভি, কপিল সিবাল তাদেরটাও শুনছিলাম। সেটা আমি অভিষেক মনু সিংভি দেখলাম একটি চ্যানেলে বলছে যে উনি তৃণমূল নেত্রী বা চেয়ারপারসন হিসেবে গেছেন। যে প্রশ্নটা খুব সোজা, যে যদি মুখ্যমন্ত্রী হিসেবে না যান, চেয়ারপারসন হিসেবে যান, তাহলে তার সঙ্গে পুলিশ কমিশনার কি করে থাকে, তাহলে তার সঙ্গে ডিজি কি করে থাকে, তাহলে তার সঙ্গে চিফ সেক্রেটারি কি করে থাকে। একদিকে তৃণমূল নেত্রী বলেছেন যে ওইটা হচ্ছে তৃণমূলের অফিস, তৃণমূলের আইটি সেল। উনি তো সেটাই বলেছিলেন, একটা বেসরকারি সংস্থাকে। যদিও পরবর্তীকালে আইপ্যাক যে বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু কোনো জায়গায় বলা নেই যেটা তৃণমূলের আইটি সেল। আইপ্যাকের বিবৃতি যদি তুমি দেখো, হ্যাঁ, সেখানে তারা হ্যাঁ। বলেছে তারা এবং তারা তারা তদন্তে সহযোগিতা করতেও রাজি, প্রতীক ওইটা জৈন। করে, হ্যাঁ, এবং কোনো জায়গায় কিন্তু সেখানে বরঞ্চ তারা বলা হয়েছে ভারত জুড়ে অ্যাজ এ প্রফেশনাল সংস্থা, তারা যে বেসরকারি সংস্থা, সেটা কিন্তু আইপ্যাক এর যে স্টেটমেন্ট তাতে উঠে এসেছে। আইপ্যাক এর স্টেটমেন্টে কিন্তু কোথাও নেই তারা তৃণমূলের একটা আইটি সংস্থা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছিলেন যে একটা বেসরকারি সংস্থায় তিনি যাননি, একটা কর্পোরেট সংস্থায় যাননি, তিনি গিয়েছেন তৃণমূলের একটা পার্টি অফিসে। তো এবার যদি তার লজিকেই ধরি, যদি পার্টি অফিসেই তিনি যান, তাহলে তিনি সেখানে চিফ সেক্রেটারি বা পুলিশ কমিশনার ডিজি কে নিয়ে যাবেন কেন, বা ডিসি কে নিয়ে যাবেন কেন? পার্টি অফিসে কি চিফ সেক্রেটারি গিয়ে তলায় বসে থাকবে পার্টি অফিসের তলায়? সেটা হয় নাকি? হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এখন আলাদা করতে চাইছেন। উনি যে কাজটা করেছেন, উনি সেটা আলাদা করতে চাইছেন। এবার তো সেটা আদালতে বিচার্য। প্রথমটা, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন। এবার দেখো বিপ্লব, আহ, তদন্ত আর কি তল্লাশিটা প্রায় 4 থেকে 5 ঘন্টা চলার পর সেখানে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছেন। হুম। তাই তো 6টার সময় তল্লাশি শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 10টা 45 নাগাদ গেছেন, তার মানে ততক্ষণে 4.5 ঘন্টা তদন্ত চলেছে। এবার আমি জানি না কি তদন্তে বা কি কি তল্লাশিতে উঠেছে বা না উঠেছে, সেটা তো জানায়নি, কিন্তু ইডি যেটা বলেছে যে সিজার যা করা হয়েছিল সে তুলে নিয়ে চলে এসেছেন ওখানে আর কি, লাউডন স্ট্রিটের যে প্রতীক জৈনের যে বাড়ি, সেখান থেকে। এবং তারপর এখানে পরবর্তীকালে এখানে আমরা অনেকে দেখলাম, একটা প্রশ্ন, যে ইডি সিজার করছে, সিজার করলো এবং সেটা তুলে নিয়ে চলে এলো, সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, সবকিছু রয়েছে, এভাবে কি পারে? বা যাই হোক, মানে কেন বাধা দিল না ইডি? ইডি তো সেটা সেটা তো প্রশ্ন। এখন দেখো, এটা আমি জানি না, একটা উল্টো দিক দিয়ে তুমি যদি দেখো, রাজ্যের একটা প্রথম কথা মুখ্যমন্ত্রী হলো যে যাচ্ছে। প্রথম কথা হলো যে তিনি যদি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে যান, তিনি ঢুকতে পারলেন কি করে? কারণ সেনা মানে কেন্দ্রীয় বাহিনী তো সেখানে ছিল, তারা তো কাউকে ঢুকতে দিচ্ছে না, তাহলে হঠাৎ করে। না না, কাউকেই তো, সেটাই বললাম, হ্যাঁ, তাহলে কি যে করে একজন ঢুকলেন? মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার সঙ্গে কলকাতা পুলিশের একাধিক যাচ্ছেন, পুলিশ কমিশনার যাচ্ছেন। পুরো বিষয়টাই ধরো কি করবে, তা এরকম যে একটা কোনো পরিস্থিতিতে পড়তে পারে এটা তো কারো কল্পনা ছিল না। হ্যাঁ, তাদের সেভাবে ভেবে আসা উচিত ছিল, হ্যাঁ, কারণ এর এখানে আগেও আমরা এখানে দেখেছি। এখানে এইখানেই প্রশ্ন, যেটা বঙ্গ বিজেপির তরফেও অনেকেই ঠারে ঠোরে সরাসরি না বললেও, যে ইডির এই পরিকল্পনা আরো ভালো করে করা উচিত ছিল। কারণ একদম তাই, জানে যে কারণ এর আগের আগে আমরা উদাহরণ রাজীব আছে। কুমারের কেসেও আগে দেখেছিলাম। রাজীব কুমারকে দেখেছি, তারপরে 5 জনকে যখন গ্রেপ্তার করা হলো তখন দেখেছি। হ্যাঁ, ফলে ইডি জানে, বা তাদের জানা উচিত যে ভারতবর্ষের অন্যান্য জায়গার সঙ্গে এখানকার তফাৎ আছে। একদম। এবার ধরো ওইটা হওয়ার পর আমরা কি দেখলাম, যে যিনি নিজে অভিযুক্ত ওখানে আর কি আইন ভাঙার জন্য, সংবিধান ভাঙার জন্য, মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকেও যিনি আর কি ছিনতাই, সরাসরি ছিনতাই করে আনা হয়েছে, সেটাই তো ইডি দিয়েছে। হুম। দেখো, যদি ইডির তদন্ত পছন্দ নয়, হতেই পারে, সেখানে আদালতের দরজা খোলা আছে, তুমি আদালতে যাও, আদালতে গিয়ে বলো যে আমাদের নথি সব চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো প্রসেস হতে পারে না বিপ্লব। কোনো সময় ধরো আজকে তুমি, ভোটের আজকে কৌশল যখন চুরি রাজ্যের, করার জন্য বিজেপি পাঠিয়েছে ইডিকে। হ্যাঁ একদম, সেটা আমি তো সেটাই হবে, অভিযোগ থাকতেই পারে। দেখো, সেই অভিযোগের মধ্যে আমি বলতে পারি না যে কোনো সারবর্তা নেই, কারণ রাজনীতিতে আর কি অভিযোগ পাল্টা অভিযোগ, সেটা আমরা শুনে আসছি। তো সেখানে তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ ধরো এখানে একাধিক যে বিজেপি নেতা আছে তাদের নামেও তো প্রচুর মামলা হচ্ছে, হচ্ছে হুম। নাকি, বহু হুম। মামলা হচ্ছে। আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর বাড়ি সিআইডি চলে গেছিল তদন্ত করতে, সেটাও তো দেখেছিলাম। তো তারাও তখন বলেছিল এটা রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু সেটা একদিক, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র সেটা রাজনীতির ময়দানে চলবে, আদালতে গিয়ে তুমি বলবে যে না দেখো ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু সরাসরি যাওয়া, তদন্তে বাধা দেওয়া, নথি নিয়ে চলে আসা, এবং সেটা উনি পাবলিকলি সেটা দেখিয়েছেন যে আমি দেখো নথি নিয়ে চলে এসেছি। এরপরে আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তিনি সেদিন একবারও বলেননি যে আমি তৃণমূলের চেয়ারপারসন হিসাবে এসেছি। কিন্তু তারপর যেটা দেখলাম, উনি একধারে
পুরো গোটা দলকে নামিয়ে দিলেন, উনি মিছিল করলেন, উনি নিজে এফআইআর করলেন যে ইডির বিরুদ্ধে, ইডি কেন নিয়ে যাচ্ছে, এবং সেই তদন্ত শুরু হয়ে গেছে। উল্টো দিকে ইডিকে আমরা কি দেখলাম, যে ইডি সিবিআই তদন্ত চেয়েছে, এবং সিবিআই তদন্ত চেয়ে ইডি অলরেডি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যখন পারেনি, হাইকোর্ট বলে দিয়েছে 14 তারিখের আগে হবে না, তখন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবার রাজ্য সরকার ক্যাভিয়েট ফাইল করেছে। তো এখনো পর্যন্ত ইডি কোনো এফআইআর করেনি, ইডি চাইছে যে এইটা সিবিআই তদন্ত করে। দেখো, ইডি আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে পারে, ইডির হাতে কোনো ফৌজদারি ক্ষমতা নেই যে ইডি কে কি করতে পারতো। ইডি বড়জোর এফআইআর রুজু করতে পারতো, বা সেই এফআইআরটাও রাজ্যে মুখ্যমন্ত্রী যে অবস্থায় চলছে, কেউ এফআইআরটা নিত কিনা সন্দেহ আছে, তাহলে ইডির তা পরের ধাপ কি থাকতো? ইডির তাহলে পরের ধাপ যেটা থাকতো, অনলাইনে করে তারপরে আদালতে যাওয়া, আদালতে গিয়ে বলুক যে আমাদের এফআইআর নেওয়া হচ্ছে না, এটা দ্বিতীয় ধাপ। কিন্তু সেখানেও পরের প্রশ্ন আছে যে, ধরো ইডির এফআইআর না হলো, যেখানে মুখ্যমন্ত্রী, যেখানে রাজ্য সরকার, যেখানে সিপি, যেখানে ডিজি, যাদেরকে ইডি তাদের অভিযুক্ত করেছে, তাহলে সেখানে কি কোনো তদন্ত এগোবে? কোনো পুলিশ কি মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবে? তাই ইডি সেখানে সিবিআই তদন্ত চেয়েছে। এবার তোমার তৃতীয় এতে আসি। তো তারপরে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গেলেন, তুমি যেটা বলছিল এসআইআর আবহে। উনি যেহেতু তৃণমূল কংগ্রেস অলরেডি 58,20,000 নাম বাদ গেছে, এবং আরো নাম বাদ যাবে, তৃণমূল এই অ্যাপ্রিহেন্ড করছে, এবং সেখানে তৃণমূল বুঝে উঠতে পারছে না যে কত নাম বাদ যাবে, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় যখন এখন এই তোমার ম্যাপিং এর কাজ চলছে, কত নাম বাদ যাবে তৃণমূলের কাছে সেই হিসাব নেই। অলরেডি আমরা যখন এই ভিডিওটা করছি বিপ্লব, তখন আরো 4জন বিশেষ পর্যবেক্ষককে, রোল অবজারভারকে দিল্লি থেকে পাঠানো হলো, আইএস কে, যাতে এই ঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়। তার মানে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন ভোটার তালিকা না, সংশোধনের কাজে যখন অল আউট এটা যাচ্ছে। এলো তাহলে আজকেও কিন্তু মুখ্যমন্ত্রী অমানবিক বলে হ্যাঁ, চিঠি দিয়েছেন আবার চিঠি দিয়েছেন, মুখ্যমন্ত্রী। বিশেষ করে আবার চাই, আবার একটা দেব, চিঠি। তারপরে হচ্ছে অমর্ত্য সেন, এদেরকে যে ডাকা দেখো হয়েছে। সেটা, হ্যাঁ, সে হ্যাঁ, দেব হ্যাঁ, অমর্ত্য সেন বলে তো তোমার যে সফটওয়্যার তৈরি হয়, সেখানে দেবের জন্য সফটওয়্যার, অমর্ত্য সেনের জন্য সফটওয়্যার, জয় গোস্বামীর সঙ্গে সফটওয়্যার আলাদা থাকে না, সফটওয়্যার একটাই হয়। সেখানে সেই সফটওয়্যারে কি অমর্ত্য সেন সফটওয়্যারে ধরা পড়ে না। যদি তুমি ওই যে ফর্ম ফিল আপ আছে সেটা করতে ভুল করো, সেখানে অমর্ত্য সেনও যায়, আর একজন পাড়ার লোকও তাই, তার মধ্যে সে তো আর অমর্ত্য সেনকে চেনে না, সফটওয়্যারে কি হয়। হ্যাঁ, পরবর্তীকালে এটা নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন, সেটা তোমার সেখানকার বিএলও হতে পারে, ইআরও হতে পারে, এইআরও হতে পারে, তাদের তখন দেখা উচিত ছিল, ঠিক আছে অমর্ত্য সেনের নাম যখন আছে, আমরা অনেক সংবেদনশীলতার সঙ্গে গিয়ে সেটা করি, বা জয় গোস্বামীর নাম আছে বা দেবের নাম আছে, সেটা তাদের ব্যর্থতা, এরকম নয় যেটা আর কি এআই দিয়ে করা হচ্ছে, সেখানে এরকম সবার পাওয়া যায় না। এবার তোমার যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম বিপ্লব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গেলেন। যে বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হচ্ছে চেনা ছন্দ আর কি, একদম যতটা মানে তিনি তিনি শাসক, তিনি সরকারের থেকেও বিরোধিতা, মানে তিনি একদিকে একই সঙ্গে প্রশাসক, শাসক, একদিকে আবার বিরোধী। তিনি হ্যাঁ, প্রধান বিরোধী মুখ আর কি। একদম। কেন্দ্রের যে কোনো জিনিসই তিনি মানছি না, মানবো হুম, না, কেন্দ্রের বঞ্চনা, হুম, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একটা আর কি অন্যতম ইউএসপি, যে সব সময় তিনি সেটা করেন। উনি রাস্তায় নেমে গেলেন, ওনার যারা আমরা দেখলাম প্রচুর হাজারে হাজারে মানুষ হাঁটছেন, ওনার যারা ক্যাডার তারা চাঙ্গা হলেন, এবং ওই যে উনি ওখান থেকে ফাইলটা নিয়ে এলেন, অন্তত এইটা তিনি বোঝালেন যে দেখো আমাকে কেউ দমাতে পারবে না, কি ইডি, কি সিবিআই, কি আধা সামরিক বাহিনী, উনি তার মতো করে ন্যারেটিভ তৈরি করলেন। হুম। কারণ আর 2 মাস পরে ভোট, তৃণমূল বা উনিও জানেন যে নির্বাচন কমিশন অল আউট আসছে, সেখানে দাঁড়িয়ে তাদের কর্মীদের চাঙ্গা করাটাও ওনার কাজ। তিনি সেই ন্যারেটিভ, আমি আবারও বললাম, 4 সাড়ে 4 ঘন্টা 5 ঘন্টা পর যখন তদন্ত আর কি তল্লাশি চলছে, তাদের এন্টায়ার টিম নিয়ে গেছেন, ফলে তারা তারা কি আমি জানি না, তারা কি আর কি ট্রান্সফার করেননি ডেটা অত সময়ের মধ্যে। এখন তো ধরো একটা ফাইলের মধ্যে কেউ কি তোমার রাখে, একটা গোপন নথি রাখে? এখনকার দিনে তো লোকে সার্ভারে রাখে, হুম। কে ফাইলের মধ্যে গোপন নথি রাখবে, তাই না? হ্যাঁ, তো একটা হার্ড কপি থাকলেও সেখানে সার্ভারেও রাখে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তো সেখানে দাঁড়িয়ে উনি নিয়ে এলেন এবং উনি মিছিল করলেন। তো প্রথম আমরা দেখলাম যে উল্টে কলকাতা আদালতে মামলাটা শুনানির জন্য উঠলোই না, এমন চিৎকার চেঁচামেচি হলো। তারপরে যে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আজকে চ্যাট একটা ভাইরাল ভাইরাল হয়েছে, হয়েছে, আজকে একটি আহ, আহ,
সমাজ মাধ্যমে দেখা গেছে যেখানে হুম। তৃণমূলের ল সেল থেকে বলা হয়েছে যে ওই এজলাসে যাওয়ার জন্য সেখানে প্রত্যেককে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ হ্যাঁ, এটা আমি যে সেটাই বলবো। পরিকল্পিত ফলে এইটা বোঝাই যাচ্ছে ইডি তার মানে সুপ্রিম কোর্টে এটা আহ, স্বাভাবিকভাবেই যাবে। হ্যাঁ এবং সেখানে রাজ্যের মন্ত্রী গিয়ে বসে পড়ছেন, তিনি শুতে চলে এলেন, বোঝা যাচ্ছে ওনারা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছিলেন। এইবার আমি যেটা বলছিলাম যে ধরো আমি যদি এটা ধরো একদিকে যেমন তদন্তের মতো আছে, আর একটা দিকে প্রবলভাবে আছে রাজনীতি। এবার সেই রাজনীতির প্রথম দিনের খেলায় আমরা যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপার হ্যান্ড নিয়েছেন। আর বিজেপি যেটা করছিল, বিজেপি উল্টো দিকে সবসময় ইডি এবং তার বিজেপিকে আলাদা করে তারা দেখাতে চাইছিল যে এই তদন্তের সঙ্গে বিজেপির কোনো কোনো যোগাযোগ নেই, যোগ এটা নেই, হ্যাঁ ইডি ইডি তার মতো করছে, এর মধ্যে আমরা নেই। আগে যেগুলো বিজেপি দিনের পর দিন বলেছিল, আজকে এই নেতার বাড়ি তল্লাশি হবে, কালকে ও ধরা পড়বে, পরশু একে ধরবে, সেটা বুমেরাং হয়েছে। এবং অনেকে ধরো এই নির্বাচন কমিশনের যখন ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে, এত নাম বাদ যাবে অত নাম বাদ যাবে বলার পর তারা বলতে শুরু করেছে তাদের তৃণমূলের ন্যারেটিভ তৈরিতে যে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টই চালাচ্ছে, অমিত শাহ চালাচ্ছে, যেটা তাদের এবার তাই জন্য তারা সেই জায়গাটাকে আলাদা করে রেখেছিল। দেখো আমাদের আলাদা এটার বিষয় নেই, তারা দুর্নীতি নিয়ে সরব হচ্ছে, তারা অন্যান্য বিষয়ে সরব হচ্ছে, কিন্তু ইডি কি করবে, যে ইডি ঠিক করবে, ইডিকে শক্ত পদক্ষেপ নিতে হবে, এটা যা আছে তারা তার মতো করে সরব হচ্ছে। তাই প্রথম দিনে তুমি যদি দেখো পলিটিক্যালি যদি দেখতে পারো, মমতা বন্দ্যোপাধ্যায় এক কদম এগিয়ে থাকলেন। এবং অলরেডি কলকাতা পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, আমরা জানি লাউডন স্ট্রিটে যে সমস্ত ক্যামেরা আছে, সিসিটিভি, সেগুলো তারা বাজেয়াপ্ত করেছে, তারা সেখানে জিজ্ঞাসাবাদ করছে। এবং অবভিয়াসলি এরা এরপরে ইডি আধিকারিক যারা আছেন, সিআরপিএফ আধিকারিক যারা আছেন, তাদেরও নোটিশ দেবে দেখার জন্য, তাদের নামে তো এফআইআর হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে এফআইআর করেছেন। এবার কলকাতা হাইকোর্টে তদন্তটা কি মামলাটা উঠলো না। এবার আসি পরের ধাপে বিপ্লব। ধরো সোমবার দিন সুপ্রিম কোর্টে মামলাটা উঠলো, এবং মামলাটা ওঠার পর সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে আবার সেটা হাইকোর্টে ফেরাবে কিনা জানা নেই, কারণ এটা ঘটনাটা কিন্তু খুব একটা হেলাফেলা করার নয়। নয় একদম, হ্যাঁ ইডি তুমি একদম একজন রাজ্যের সাংবিধানিক প্রধান যদি ইডির তদন্তে শুধুমাত্র বাধা নয়, এন্টায়ার স্টল করে দিতে পারেন, স্ন্যাচ করে নিয়ে আসতে পারেন, তাহলে আজকে ভারতবর্ষের সব থেকে যে শক্তিশালী কেন্দ্রীয় এজেন্সি হচ্ছে ইডি, ফলে আগামী দিনে তাদের নিয়েই তো প্রশ্ন উঠবে। প্রশ্ন ধরো একদম। আজকে আজকে ধরো আজকে এখানে যাচ্ছে, কালকে অন্য রাজ্য যাবে, পরশু অন্য রাজ্য হবে, এটা তো একটা নজির হয়ে হুম, থাকবে। তাই আমার এবং সেখানে এন্টায়ারলি সেটা সংবিধানকে আক্রমণ করা হয়েছে, সাংবিধানিক পদে থেকে সেটা সংবিধান। পরবর্তীকালে উনি বলছেন, উনি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে গিয়েছেন। আজকে ধরো আমাদের যদি কোনো কেসে কারোর বাড়িতে কলকাতা পুলিশ যায়, সিআইডি যায়, এবং সেখানকে যদি তার যে বাড়িতে যাচ্ছে সে বলে না আমি তোমাদের করতে দেবো না, ভাগো এখান থেকে, সেটা কি শুনবে? তাকে তো অ্যারেস্ট করা হবে, তাই না? সাধারণ মানুষের মধ্যে তা সে কি সেই ছাড় পাবে বিপ্লব? সেই ছাড় তো পাবে না। এটা তো আহ, আর কি অজামিনযোগ্য অপরাধ, এখানে জামিন নেই। এবার দ্বিতীয়, তাই জন্য বললাম, ধরো কলকাতা হাইকোর্ট সে যেহেতু শুনানি হলো না, সরাসরি বিষয়টা চলে গেল সুপ্রিম কোর্টে। এবার তোমার মনে আছে যে এর আগে আমরা দেখেছিলাম যে আহ, বিশেষ করে অভয়া কেসে সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একদিনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছিল। আর কি হওয়ার পর কোনো রকম শুনানি আর কি পাল্টা হলফনামা নেওয়া এর মধ্যে কিন্তু যায়নি। কিছুই যায়নি, হ্যাঁ এই হ্যাঁ, একদম যায়নি। আর এখানে সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বারবার করে, তুমি যদি কার বেঞ্চে পড়বে আমি জানি না, সেখানে বারবার করে সুপ্রিম কোর্ট যে কোনো সাংবিধানিক বডি বা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট কিন্তু সর্বাগ্রে, কারণ এগিয়ে থাকে, তারা চায় না কোনো সময় কোনো একটা কনস্টিটিউশনাল বডি সেটাকে কোনোভাবে তার মর্যাদা পূর্ণ আর কি ক্ষুণ্ণ হোক কোনো সময়। আর এখানে একটা সে রাজ্যের আর এক সাংবিধানিক প্রধান সেখানে গিয়ে করছেন, ফলে যদি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের রায়টা দিয়ে দেয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বহুগুণ বাড়বে। অর্থাৎ ধরো হাইকোর্টে যদি আমি ধরে নিলাম, হাইকোর্ট, সবই তো আমরা একটা ধরে নিয়ে করছি, হাইকোর্ট যদি তোমার সিবিআই তদন্ত নির্দেশও দিত, তাহলে
তাহলে কি হতো, হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যাওয়া যেত, সেটা কিছুদিন টানতো, পাল্টা হলফনামা দেওয়া হতো, পরবর্তীকালে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারতে। একদম তার মধ্যে কেন আমি এটা বলছি, যেহেতু এটার শুধুমাত্র একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে বিপ্লব, এটা তো পলিটিক্যাল ইমপ্লিকেশনটা মারাত্মক। হুম, আমরা একদিকে যেমন ইডির তদন্ত চলবে, পাশাপাশি পলিটিক্যাল ইমপ্লিকেশনটাও চলবে। হ্যাঁ, এবারে ধরো সুপ্রিম কোর্ট যদি সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয় বিপ্লব, তাহলে কিন্তু তৃণমূলের চাপ বহুগুণ বেড়ে যাবে বিপ্লব। কারণ মূল জায়গাটা তারা করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, ডিজি, সিপি এবং এক ডিসির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেখানে প্রধান অভিযোগ, স্বাভাবিকভাবেই তারা প্রথমে মুখ্যমন্ত্রীকে ডাকবে বিপ্লব, মুখ্যমন্ত্রীকে যেতে হবে। এইটা অনেকটা তুরুপের তাস তুলে দেওয়া হলো। একদম ধরো কি হ্যাঁ, হবে বা না হবে কেউ জানে না। জানে না আমরা হ্যাঁ, কেউ আমরা এতে করে যে পলিটিক্যালি আজকে যে তৃণমূলের কর্মীরা বিট দর্পে যে যেটা বলতে পারছেন, আমরা সমস্ত কিরকম বুঝে নিলাম, সেটা কিন্তু কালকে থাকবে না। এবং আইপ্যাকের যে বিবৃতি, সেখানে কিন্তু আইপ্যাক বলেছে যে আমরা প্রথমত আইপ্যাক যে বিবৃতি দিয়েছে, তারা যে তৃণমূলের শাখা সংগঠন বা তৃণমূলের আইটি সেল, তারা সেটা বলছে না। এবং তারা বলেছে তারা ইডির সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করবে, সহযোগিতা কেন্দ্রীয় একদম এজেন্সির সঙ্গে সহযোগিতা করবে। এবার সেখানে দাঁড়িয়ে এরপরে যদি প্রতীক জৈনের কেউ ডাকবে সেখানে, এবং এই কেসটা হয়েছে তোমার দিল্লিতে, এফআইআরটা হয়েছে, এবার প্রতীক জৈনকে যদি দিল্লিতে ডাকা হয়, ফলে একদিকে আইপ্যাকের ওপর চাপটা বাড়বে সেখানে দাঁড়িয়ে, জানি না। আর উল্টো দিকে ডিজি, সিপি, মুখ্যমন্ত্রীকে যদি সিবিআই তদন্ত হয় এবং তারা অনবরত ডাক পান, তাহলে কোথায় যাবে বিপ্লব? এবং উল্টোটাও আছে, সেখানে যদি আদালতে সিবিআই গিয়ে বলে ওনাকে ডাকতে হবে দিল্লিতে, কারণ ওনার স্টেটে ওনাকে ডাকা হবে না, বা অন্য রাজ্যে, তখন কি হবে বিপ্লব? যে এই মামলাটা আমরা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চাই, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ, সিপি ইনভলভ, ডিজি ইনভলভ, আমাদের অন্য রাজ্যে এই মামলাটা সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া বা আমরা ওখান থেকে হবে না, তখন কি হবে বিপ্লব? তাই আজকে তুমি রাজনৈতিকভাবে যেটা দেখছো, কালকে কিন্তু এটা যদি বুমেরাং সোমবার হতে দিন পারে সুপ্রিম কোর্টে শুনানি হয়, হাওয়াটা কিন্তু ঘুরে যেতে হবে। রাজনীতির হাওয়া এক জায়গায় থাকে না বিপ্লব। একদম 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 অরূপদা খুব ভালো বিশ্লেষণ করলে বিষয়টা। তো এখন আমরা দেখবো যে আগামী দিনে, আগামী সোমবার বা 14 তারিখ, একদিকে হাইকোর্ট অন্যদিকে সুপ্রিম কোর্ট, কোথায় এই যে মামলাটা কিভাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মুভ করে, এবং তারপরে রাজনীতির যে চাকা যেটা বলছিলেন অরূপদা, যে আজকে যেটা তৃণমূলের পক্ষে আছে হয়তো সেটা বুমেরাং হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। অর্থাৎ হারানো জমি যতটা পুনরুদ্ধার হলো, আবার যদি এটা ঘুরে যায়, সেই জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে তো? প্রশ্ন সেদিকেই, নজরও আমাদের সেদিকে থাকবে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ অরূপদা, সবাই ভালো থাকবেন, নমস্কার।